নমো তাচ্ছা ভগবতো আরাহাতো সাম্মা সম্বুদ্ধাচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছে আজকের অভিধর্ম চর্চা ক্লাস। এনে পড়ো। লক্ষণ রূপ যে সকল প্রধান লক্ষণ বা চিহ্ন দ্বারা ভাবে জানা যায় যে জড় পদার্থ এবং তাহাদের গুণাবলী অনিত্যতা ও পরিবর্তনশীলতার অধীন, সেই সকল চিহ্নই লক্ষণ রূপ। বান্ধে পড়ব নাকি একেবারে আলোচনা করে করে যাবেন? অমিতাভ বড়ুয়া আলোচনা করতে পারবেন না? নিয়ে আলোচনা করে যাও একেবারে। বান্ধে এখানে বলছে যে অর্থাৎ যে সকল প্রধান লক্ষণ, লক্ষণ বলতে মানে চিহ্ন, কোনো কিছুর চিহ্নকেই মানে লক্ষণ বোঝাচ্ছে, ধারা নিশ্চিতভাবে জানা যায় যে যে সমস্ত পদার্থ এবং তাহাদের গুণাবলী অনিত্যতা পরিবর্তনশীলতার অধীন, সে সকল চিহ্নই হচ্ছে যে লক্ষণ রূপ। অর্থাৎ আমাদের মানে জড় জগতে বা আমাদের শরীরের মধ্যে সব সময় যে পরিবর্তনশীলতা, অর্থাৎ সবসময় যে পরিবর্তন, আমাদের অঙ্গ কোষগুলা যে পরিবর্তনশীল হচ্ছে এবং সেটা যে পরিবর্তনের সাথে সাথে এটার মানে এটা যে অনিত্যতা, মানে কোনো কিছু স্থির নয়, মানে সবগুলাই হচ্ছে যে অনিত্যতা এবং পরিবর্তনশীল, সেই চিহ্নটাই হচ্ছে যে লক্ষণ রূপ, সেটাকে বোঝাচ্ছে যে লক্ষণ রূপ। বানতে দীপেন বাবু বুঝছেন না? বন্দনা বানতে, হ্যাঁ বুঝছি। ঠিক আছে, এরপরে উপচয় বলিতে উপচয় এবং উপচয়ের সন্ততি, এই দুই যায়। অর্থাৎ এখানে উপচয়, উপচয় বলতে ভান্তে কি ওই যে যেটা মানে এই যে প্রতিসন্ধির মানে প্রথম অবস্থাকে যেটা প্রতিসন্ধি হচ্ছে ওইটা মানে শুরুর যেটা উপচয় ওইটাই না, এটা প্রত্যেকটা একদম দেহকোষের যে কথাটা উপচয় মানে হচ্ছে যে সংযুক্ত হওয়ার মুহূর্ত, সংযুক্ত হওয়ার ক্ষণটা, হ্যাঁ, যে মুহূর্তে ওটাও ধরা যায়, প্রতিসন্ধি ক্ষণ এটাও ধরা যায়, কোনো অসুবিধা নেই, সেই ক্ষণ থেকে শুরু আর কি উপচয়, যখন সংযোজিত হয় ওই মুহূর্তটা, ওইটাকেই আমি মূলত বুঝি। এমনি এটার সঙ্গে ডাইরেক্ট সরাসরি আমি ওটা ইয়ে করতে পারি না। সন্ততি এর পরেরটা আছে না, এর পুরা ফর, নাহলে এটা পুরো ইয়ে করা যাবে না, এখান থেকে এটা দ্বিতীয়বার আলোচনা করতে হবে যে পুরোটা পুরো একবার। উপচয় বলিতে উপচয় এবং উপচয়ের সন্ততি, এই দুই অবস্থা বোঝায়। এই দুই অবস্থার মধ্যে প্রথম অবস্থার নাম অছয়, যথা প্রতিসন্ধি, আর দ্বিতীয় অবস্থা উপচয়, যথা প্রতিসন্ধির পরক্ষণ হইতে চক্ষু দশকাদির উৎপত্তি পর্যন্ত ক্রমিক গঠন। উপচিতের অর্থাৎ পূর্ণ গঠিত অবস্থা প্রবাহ সন্ততি। অবশ্যই এই সন্ততির সময় ক্ষণিক জড়তা, ক্ষণিক অনিত্যতা, অর্থাৎ উৎপত্তি স্থিতিভঙ্গ নিয়মিতভাবে ঘটিতে থাকে। অচয় হইতে সন্ততির শেষ পর্যন্ত রূপের উৎপত্তিকাল
জাতিরূপ, জড়তার পতন অবস্থা এবং অনিত্যতা মৃত অবস্থা। এইসব লক্ষণ যেমন বৃক্ষে শাখা প্রশাখা পত্র পুষ্প ফলে দৃষ্ট হয়, তেমন প্রত্যেক দৈহিক ক্রিয়ায় গমনাগমনে দণ্ডায়মানে শয়ন উপবেশনে বাসনে এমনকি চক্ষুর উন্মিলনেও নিমিলনে বিদ্যমান। এই লক্ষণ রূপ সম্বন্ধে ভাবনা বিদর্শনের অন্তর্গত। বাদ অমিতা বড়ুয়া বুঝছেন আশা করি। বুঝছি কিছুটা, মানে তারপরে একটু বুঝাই দেন একটু ভালো। তারপরে এই পুতুলবাবু বুঝছেন? বলতে বুঝা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। এটা উপচয় বা অচয়, যেটাকে বলা হচ্ছে প্রতিসন্ধি কালীন সময় থেকে শুরু করে প্রত্যেকটা দেহকোষ ক্রমান্বয়ে সংযোজিত হওয়ার মাধ্যমে হয়ে যখন এটা একটা স্থিতিক্ষণ পর্যন্ত পৌঁছায়, এটা সন্ততি। আবার এটা যখন ভাঙন স্টার্ট হয় তখন জড়তা, আবার এটা যখন একেবারে নিঃশেষ হয়ে যায় তখন অনিত্যতা। তবে এটা যেহেতু লক্ষণ রূপ, সেহেতু আমরা এর ক্ষুদ্রাণুক্ষুদ্র যে অবস্থাগুলো, ওগুলো আমরা মূলত বুঝি না, দেখি না। হ্যাঁ, লক্ষণ মানে তো দেখা। আমরা কিন্তু ওই পরিপূর্ণ সব বিষয়টা কিন্তু এমনি নর্মালি দেখিও না, দেখবও না, এগুলো আমাদের দেখার বাইরে, কিন্তু বুঝি, সব কিছু বুঝতে পারি, জানতে পারি। তো এটা যে লক্ষণ মানে যে সব কিছু দেখতে হবে বুঝতে, ওরকম না, দেখতেই হবে ওরকম কোনো ব্যাপার নাই। তো সে দৃষ্টিকোণ থেকে দুইভাবে বোঝা যায়। একটা হচ্ছে যে এখানে দুটোটাই লিখেছে, অবশ্য কোনোটাই বাদ দেয় নাই। প্রতিসন্ধিক্ষণের যে অবস্থা, ওই এক ক্ষুদ্র কণা, ওটাও উপচয় হয়েছে বা অচয় হয়েছে, সংযোজিত হয়েছে কার্যকারণে। হ্যাঁ, সংযোজিত হয়ে ক্রমে এটা বর্ধনশীল অবস্থায় যতক্ষণ পর্যন্ত স্বরইন্দ্রিয় বা স্বরায়তন হচ্ছে না, হওয়া কমপ্লিট হয় নাই, ততক্ষণ পর্যন্ত এই অবস্থাটাকে বলা হয় উপচয় কাল। কমপ্লিট হয়ে গেছে তখন সন্ততি কাল। কমপ্লিট হওয়ার পরের থেকে এবার আস্তে করে ভাঙন যখন শুরু হয়, চুল পড়া, চুল দাঁত ভাঙা, চামড়া হয়ে যাওয়া, কুঁচকে যাওয়া থেকে শুরু করে আমাদের হাত পা ব্যথা হওয়া শুরু করা, কত কিছু আমাদের সমস্যা শুরু হয়ে যায় না? তারপরে এগুলো জড়তা। আর এই জড়তা একেবারে যখন নিঃশেষ হয়ে যায়, দেহ শেষ হয়ে যায়, অবসান হয়ে যায়, তখন অনিত্যতা। এটা হচ্ছে যে পুরো দেহকে কেন্দ্র করেও বলা হয়েছে। আবার প্রত্যেকটা রূপকণাকে, রূপকলাপকে উপলক্ষ করেও একটু করে কিন্তু ইঙ্গিত দেওয়া হয়েছে। আমরা দুই দিক থেকেই বুঝতে পারি, কোনো সমস্যা নাই। উপচয়, সন্ততি, জড়তা, অনিত্যতা, এই চারটা হচ্ছে যে লক্ষণ রূপ। এনে হয়েছে না? বানতে হ্যাঁ। তারপরে এরপর কি বানতে রূপ ইয়া থেকে রূপ বিভাগ। ওই আপনি এই লক্ষণ রূপ সম্বন্ধে ভাবনা বিদর্শনের অন্তর্গত।
ভাবনা বিদেশনের অন্তর্গত, মানে আমাদেরকেও সূক্ষ্ম অবস্থাও বুঝতে হবে। বিপাশনা স্থূলভাবে উপচয় সন্ততি, জড়তা, অনিত্যতা, এটা স্থূল বিষয়টাও দেখা যায়, এবং স্থূল বিষয় দেখে এটা পুরো ফুল্লিভাবে সমাধানও হবে না। একদম সূক্ষ্ম পর্যন্ত দেখতে না পারলে, দেখা না গেলে একদম বিদেশনের চরম অবস্থা পর্যন্ত পৌঁছাও যাবে না। সেহেতু এখানে দুইটাই ওই আমাদেরকে অনুধাবন করতে হবে লক্ষণ রূপ সম্পর্কে। পুতুল বাবু পড়েন। বলতে 4 নম্বর রূপ বিভাগ। হুম, লোভ, দেশাদি, এনে কি বলতে চাচ্ছে বলো। বানতে এটা আরো একটু ক্লিয়ার হলে ভালো হতো না? এছাড়া লক্ষণ রূপের মধ্যে কিন্তু অনেকটা বিষয় চলে আসছে, মানে আমাদের এই যে প্রতিসন্ধির ইয়া থেকে শুরু করে একদম মৃত্যু পর্যন্ত যে অবস্থার, মানে একদম পুরা সবকিছুতে এটা চলে আসছে। তো এটা আর একটু ভালো করে মনে হয় লাইন বাই লাইন বুঝলে ভালো হতো। এটা আমি আলোচনা করতেছি একটা একটা করে, এক লাইন করে। যে সকল প্রধান লক্ষণ বা চিহ্ন দ্বারা নিশ্চিতভাবে জানা যায় যে সমস্ত জড় পদার্থ এবং তাদের গুণাবলী অনিত্যতা ও পরিবর্তনশীলতার অধীন। আমরা এটা জানি, আমরা জানলেও বুঝলেও কিছু কিছু বিষয়ে এটা আমরা সহসাই অনুধাবন করতে পারি, আবার কিছু কিছু বিষয়ে এটা অনুধাবন করতে আমাদের কষ্ট হয়ে যায়। যেমন লৌহখণ্ড, যেমন এই পৃথিবী এটা আমরা দেখতেছি যে এত বড়। যেমন সূর্য, চাঁদ, এগুলো আমাদের কাছে মনে হচ্ছে যে এগুলো সবসময় একই রকম রয়ে গেছে, মনে হয়তো না? কারণ হচ্ছে যে এগুলোর আয়ু বা এগুলোর স্থিতিক্ষণ, এটা অনেক বিশাল সময়, অনেক লম্বা একটা সময়। যেমন লৌহখণ্ডের মধ্যেও এই সেম বিষয়টা কিন্তু প্রক্রিয়াধীন, বিরাজমান, কিন্তু ক্ষয় হচ্ছে। কিন্তু আমাদের প্রাসাদ আদি বিল্ডিং আর কি যখন থেকে বানাই, এর পরের থেকে কিন্তু এটা, এর যেদিন বানানো শেষ ওই দিনের পরের থেকে কিন্তু এটা ভাঙন কার্যক্রম শুরু হয়ে গেছে। হ্যাঁ, এটা ওই যে এটা সন্ততির পরের ক্ষণ হইতে কিন্তু এটা অনিত্যতা। এই লক্ষণগুলোর মাধ্যমে, এই লক্ষণগুলো চিন্তা করলে আমরা বুঝতে পারি যে জড় পদার্থ মাত্রই, সমস্ত জড় পদার্থ অনিত্যতা ও পরিবর্তনশীলতার অধীন। এটা আমাদের বুঝতে আর দেরি লাগে না বা বুঝতে কষ্ট হয় না। সেই সকল চিহ্নই লক্ষণ রূপ। ওই 4 প্রকারের চিহ্নই হচ্ছে যে মূলত লক্ষণ রূপ। উপচয় বলিতে উপচয় এবং উপচয়ের সন্ততি, এই দুই অবস্থা বুঝায়। উপচয় বলিতে দুইটা অবস্থা একসঙ্গে বোঝানো হয়, একসঙ্গে, মানে ওই কথাটার বাংলা সরাসরি ইয়ে করলে ওরকমই দাঁড়ায়, উপচয় সন্ততি। মানে সংযোজিত হওয়া শুরু হয়েছে যখন থেকে, এবং এটা যতক্ষণ পর্যন্ত সংযুক্ত হতে থাকবে, ওই পুরো সময়টাকেই বলা হয় উপচয়। এবং এখানে আর একটা সূক্ষ্ম বিষয় আছে যেটা প্রত্যেকের বোঝা দরকার। এনে যে কথা মানে শুনতে চাচ্ছে বারবার, সবাই বুঝুক এটা চাচ্ছে, সেটা হচ্ছে যে আমরা স্বাভাবিকভাবে মনে করি যে দেহ যখন থেকে ছোট ছোট করে
বড় হওয়া স্টার্ট হয়েছে তখন থেকে বোধহয় এগুলো শুধু জোড়াই লাগতেছে, ক্ষয় বোধহয় হচ্ছে না। আমাদের এমন ধারণা উৎপন্ন হতে পারে বা মনে হয়, এটা আমাদের ভুল ধারণা। সত্য ধারণা কি, আমাদের প্রত্যেকটা রূপকোষের অতি দ্রুত থেকে দ্রুত সময়ের মধ্যে উৎপন্ন হয়ে ধ্বংস হয়ে যায়। অতি দ্রুত সময়ের মধ্যে উৎপন্ন হয়ে ধ্বংস হয়ে যায়। কিভাবে এটা হয়? যেমন আমরা বর্তমান বিজ্ঞানের যুগে পরমাণু পর্যন্ত লাস্ট চিন্তা করতে পারি। দেখব তো না, আমরা দেখি তো না, বিজ্ঞানীরা দেখে অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে। আর বুদ্ধের ভাষায় ওই পরমাণুকেও আরো শত হাজার খণ্ডে বিভক্ত করার পরে যে ক্ষুদ্রতম অংশ ও ওই অবস্থাগুলোকেই মূলত রূপকলাপ হিসেবে আপনি চিন্তা করবেন, বা আপনার সুবিধার জন্য বিপাশনা আরো প্রগাঢ় করার জন্যে আরো ভাঙতে পারেন আপনি। এগুলো ভাঙতে হবে, ছোট ছোট কিছু লাগবে না, মনের দ্বারা ভাঙা যায়। আরো ভাঙতে পারবেন। ওই ছোটতম অবস্থাকে বলা হয় রূপকলাপ। এই রূপকলাপ প্রত্যয় আবির্ভূত হয়ে কারণজাত হয়ে প্রতিক্ষণে উৎপন্ন হচ্ছে, উৎপন্ন হয়েও খুব সূক্ষ্ম সময়ের মধ্যে উৎপন্ন হয়ে যায়, আবার খুব সূক্ষ্ম সময়ের মধ্যে এটা ধ্বংস হয়ে যায়। অনেকগুলো এই রূপকলাপের সমষ্টি ছোট একটা রূপকণা, আবার সেই ছোট ছোট রূপকণার সমষ্টি ক্রমান্বয়ে আমাদের এই দেহ আস্তে 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 করে করে বড় হচ্ছে। সবগুলো ওইরকম। ওই একটা ছোট রূপকোষের মধ্যেও অনেকগুলো রূপকোষের এখানে উৎপত্তি এবং ধ্বংসের খেলা চলছে। তাহলে এটা বাড়ে কিভাবে, বড় হয় কিভাবে? বড় হওয়ার কারণ হচ্ছে যে নির্দিষ্ট সময় ব্যাপী আমাদের আয়ুষ্কাল অনুযায়ী। এখন যেমন বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু 60-65 এরকম ভাবে। তো এই 60-65 বছরের মধ্যে 40 বছর পর্যন্ত একটা 20 বছর বা 22 বছর পর্যন্ত এটা উপচয় কাল সংযোজিত গঠিত হতে থাকে। হ্যাঁ, তারপরে এর পরের থেকে 40 বছর পর্যন্ত এটা একটা স্থিতির মতো করে থেকে যায় জিনিসটা, এবং এরপর থেকে আস্তে করে ভাঙন শুরু হয়। 35-40 পর থেকে আস্তে আস্তে দেখবেন আপনার ঢাক পাক ব্যথা করতেছে, চোখে কম দেখতেছেন, চামড়া একটু একটু কিরকম জানি কালারটা মন্দা হয়ে যাচ্ছে, তারপরে চুলগুলো একটু কালার যেন ব্যতিক্রম হয়ে গেছে। এটা আবার শুরু হয়ে গেল। এইভাবেও আপনি চিন্তা করতে পারেন। আরেকভাবে হচ্ছে যে এটা প্রতি ক্ষণে ক্ষণে ওই প্রতি কণাগুলো ওই উৎপন্ন হওয়ার সময় উৎপন্ন হচ্ছে ওই সময়টা, এবং ধ্বংস হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এটা স্থিতিকাল, সন্ততিকাল, আর ধ্বংস হওয়ার উন্মুখ অবস্থা থেকে এটা জড়তা এবং অনিত্যতা। এভাবে প্রত্যেকটা কলাপেরও উপচয় সন্ততি জড়তা আছে। আবার আমাদের পুরো দেহগতভাবেও পুরো জীবনটাকে কেন্দ্র করেও এই বিষয়টা আমরা চিন্তা করতে এবং ভাবতে পারি। এটা হচ্ছে যে মূল বিষয়। এটা বুঝে আমরা এবার বইটা পড়লে এখন সুন্দর করে বুঝে যাব। দেখেন, দ্বিতীয় অবস্থা উপচয়, যথা প্রতিসন্ধির পরক্ষণ হইতে চক্ষু দশক আদি উৎপত্তি। চক্ষু দশক মনে আছে অমিতা বড়ুয়া? হ্যাঁ, বামটায় আছে। চক্ষু দশক আবৃত্তি করেন। চক্ষু দশক হচ্ছে যেমন জীবিত ইন্দ্রিয়, অবিনির্বাহ্য রূপ, চক্ষু সহ চক্ষু দশক। এভাবে মানে মানে আমরা ওই হৃদয় বাস্তু জীবিত নবক পর্যন্ত পড়ছিলাম। ঘ্রাণ শ্রোত্র দশক, ঘ্রাণ দশক, জিহ্বা দশক, কায় দশক, স্ত্রী ভাব দশক, পুরুষ ভাব দশক,
তারপর হৃদয় বাস্তু দশক, জীবিত নবক, এগুলো এভাবে পড়ছি। চক্ষু দর্শক আবার আবৃত্তি করেন। জীবিত ইন্দ্রিয়, অভিনিবেজ্য রূপ, চক্ষু সহ, চক্ষু দশক। ঠিক আছে, অবিনিবেজ্য রূপ আবৃত্তি করেন। অভিনিবেজ্য রূপ হচ্ছে যে পৃথিবী ধাতু, বায়ু ধাতু, আপধাতু, তেজ ধাতু। তারপর হচ্ছে রূপ, বর্ণ, গন্ধ, রস, ওজ, হুম, আটটি। এই 8 এবং জীবিত ইন্দ্রিয় এবং চক্ষু, জীবিত ইন্দ্রিয়, হ্যাঁ বন্ধু। এইগুলোকে বলা হয় চক্ষু দশক। এভাবে হ্যাঁ চক্ষু সহ শ্রুত দর্শক আদি যেগুলো আছে, এগুলো ক্রমান্বয়ে উৎপত্তি পর্যন্ত ক্রমিক গঠন। এটা ক্রমান্বয়ে উৎপত্তি, ক্রমিক গঠন, উপচিত এর অর্থ পুনর্গঠিত অবস্থার প্রবাহ সন্ততি। পুনর্গঠিত অবস্থার প্রবাহ সন্ততি। এখানে খুব সুন্দর একটা বিষয় আছে, দেখেন। ডাইরেক্ট সন্ততিকে একটা স্থিতিশীল অবস্থা, ওইখানে আমরা বারবার ওটা বোঝানোর সময় বললেও এখানে কিন্তু ওরকম করে বলে না, এখানে প্রবাহ বলা হচ্ছে। এনি প্রবাহ বলার মানে বুঝো? প্রবাহ বলতে অর্থাৎ যে পুরাতন কোষগুলা মরে আবার নতুন কোষটা যে উৎপন্ন হচ্ছে, এই যে স্থিতি মানে উৎপত্তি, স্থিতি, ভঙ্গ, যেটা ওইটাকে প্রবাহ বলতেছে এখানে। প্রবাহ বলে প্রবাহের মাধ্যমে বুঝতে হবে যে এটা একটু স্থিতি হচ্ছে না, দাঁড়াচ্ছে না, দাঁড়ানোর সময় নাই, দাঁড়ানোর সময় নেই, এটা প্রবাহিত, নদী স্রোতের মতো প্রবাহিত। ওই ঠিক ওই অবস্থাটাকেই মূলত হইতে হইতে গঠিত হওয়ার একদম ইয়া পর্যন্ত, উচ্চ মানে মিডল অবস্থা পর্যন্ত এটাকে বলা হচ্ছে সন্ততি। তাহলে আমরা দুই সাইড চিনলাম না? অবশ্য সন্ততির সময় ক্ষণিক জড়তা, ক্ষণিক অনিত্যতা, যেটা আমরা পূর্বে আলোচনা করেছি, ক্ষণিক জড়তা, ক্ষণিক অনিত্যতা, বুঝছেন এটা না? এনে বুঝছো না? ওই সন্ততির সময় ক্ষণিক জড়তা, ক্ষণিক অনিত্যতা, মানে আমরা যেটা ওই যে একদম কলাপের ইয়া দিয়ে বুঝলাম এখন না, ওখানেও ক্ষণিক জড়তা, ক্ষণিক অনিত্যতা এটা কিন্তু আছে। উৎপত্তি, স্থিতি, ভঙ্গ, দুইটা দিয়ে আমাদের চারটেই বুঝতে হবে। ওই উপচয় সন্ততি, জড়তা, অনিত্যতা চারটেই বুঝতে হবে। এখানে 3টা লিখেছে আর কি। নিয়মিতভাবে গঠিত থাকে, এটা একদম প্রবাহমানভাবে ঘটতে থাকে, চলতে থাকে। অচয় হইতে সন্ততির শেষ পর্যন্ত রূপের উৎপত্তিকাল। অচয় হইতে একদম সন্ততির শেষ পর্যন্ত, মানে যতক্ষণ জড়তা স্টার্ট হয় না ততক্ষণ পর্যন্ত হচ্ছে যে এটা উৎপত্তিকাল বা জাতিরূপ। আমরা জাতি দুঃখ বলি না, এটা মানে ওই পুরো বিষয়টাকে কিন্তু জাতিরূপ বলা হয়। গঠন প্রক্রিয়া সমাপন হওয়া পর্যন্ত পুরো বিষয়টাকে জাতিরূপ বলা হয়। এমনি নর্মালি জন্মক্ষণকে জাতি বলা হয়, আর জাতিরূপ যদি বলে তখন ওই সন্ততির শেষ অবস্থা পর্যন্ত এটা জাতিরূপ। মানে জন্মটাই হচ্ছে জাতিরূপ, সন্ততি মানে যে উৎপত্তিকাল বলতেছে যে যখন আমাদের ওই মুহূর্তে হচ্ছে ওটা উৎপত্তি। জাতিরূপ বলতে মানে যতক্ষণ পর্যন্ত এই রূপের সংযোজিত অবস্থা বা বর্ধমান অবস্থা চলতে থাকবে ততক্ষণ এই পুরো সময়টা জুড়ে পুরো বিষয়টাকে জাতিরূপ বলা হয়। মানে জন্মগত কারণে এটা ক্রমান্বয়ে আমার উৎপত্তি হচ্ছে এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আদি ক্রমাক্রমে জাতিরূপ। পরিপূর্ণ হয় বলে তখন তো সেটা জন্ম হয়, একদম সম্পূর্ণ পরিপূর্ণ হয় এবং
জন্ম হয় তখন সেটা হচ্ছে উৎপত্তিকার। তারপরে হচ্ছে জড়তা, পতন অবস্থা এবং অনিত্যতা, মৃত অবস্থা। এইসব লক্ষণ যেমন বৃক্ষে শাখা প্রশাখায়, পত্র পুষ্প ফলে দৃষ্ট হয়, তেমনি প্রত্যেক দৈহিক ক্রিয়ায়, গমনে আগমনে, দণ্ডায়মানে, শয়নে উপবেশনে, ভাষণে, এমনকি চক্ষুর উন্মিলনে ও নিমিলনে বিদ্যমান। আমাদের এই রূপকলাপ এর প্রবাহ আমরা কিছুক্ষণ আগে যেভাবে আলোচনা করেছি ওইটা বুঝলে এই স্থূল বিষয়গুলো আর প্রয়োজন হয় না। কিন্তু আমার গুরুভান্তে বলতেন এই বিষয়গুলোও সুন্দর করে দেখা যায়, এটার মধ্যেও এটা বিদ্যমান আছে। প্রত্যেকটা কিছুর শুরু আছে এবং স্থিতিকাল আছে এবং পতন অবস্থা হইতে একবার পড়ে গেছে। এই 4 অবস্থা প্রত্যেকটা জায়গার মধ্যে আমাদের প্রত্যেকটা কার্যক্রম যেগুলো আসিতে পিইতে খাইতে সাইতে সম্পাদনাকারী হতি সাতিপাট্টান সূত্রের লাইনে যেটা আছে এই জায়গাটা এখানে, এগুলো জানা অত্যন্ত জরুরি। বৃক্ষ এবং বৃক্ষ শাখা সহ যেদিকেই চোখ পড়ুক না কেন তখন সেদিকেই সাধক বিপাসনা করতে পারেন। যেদিকেই পড়ুক না কেন এই লক্ষণ রূপ আরোপ করলে উনি বিপাসনা করতে পারেন। এটা গাছের মধ্যে বিদ্যমান, গাছ এটাও এরকম বড় হবে, স্থিতিকাল আবার এটার জরাজীর্ণতা হয়ে নিঃশেষ হবে। এটা শাখা প্রশাখার মধ্যেও আছে, পাতা পল্লব আমরা দেখতেছি প্রতি মুহূর্তে, কুড়ি গজায়, আবার এটা পাতা বিদ্ধ হয়, কালার ব্যতিক্রম হয়, ঝরে পড়ে, আবার এটা মাটির মধ্যে সুন্দর করে মিশে মাটি হয়ে যায় আবার। এবং পুষ্প ফুলের মধ্যে ফলের মধ্যেও এই বিষয়টা যেমন দৃষ্ট হয় তেমন প্রত্যেকটা দৈহিক ক্রিয়ায়ও, দৈহিক ক্রিয়া বলতে এখানে আমরা যে হাঁটাচলা করি এবং দাঁড়ায় থাকি, তারপরে শয়ন উপবেশনে এবং কথা বলার মধ্যে ভাষণে, এবং কি চক্ষুর পাতা যে আমরা ওঠানামা করাই, চক্ষু যে ডাইনে বাইয়ে ঘুরাই, শুধু চক্ষু বলে কথা না, এটা উদাহরণস্বরূপ একটা দিয়েছে আর কি। এভাবে প্রত্যেকটা শারীরিক সমস্ত কার্যক্রমাদি উন্মিলনে নিমিলনে এই লক্ষণ রূপ সম্বন্ধে ভাবনা বিদর্শনের অন্তর্গত, বুঝছেন? ওই লক্ষণ রূপ আরোপ করে আপনি বিদর্শন ভাবনা করতে পারেন, বা আমরা এটা বুঝলে বিবেচনা করা অনেক সোজা সহজ। এ নিয়ে আর আলোচনা করব? বলতে ঠিক আছে, আমি বুঝতে পারছি এতটুকু। আমরা এটা আগে থেকেই বুঝি জানি, তবে এটা প্রত্যেক পারলে ডেলিও আলোচনা করা দরকার। এটা এগুলো আলোচনা করতে করতেও চিত্তের প্রগাঢ়তা জ্ঞানতা সমৃদ্ধ হয়। যেমন আমরা কিছু কিছু পূজা করি, যে আমরা আমাদের প্রদীপ পূজা গাথা কতগুলো আমাদের গুরুভান্তেরা বানিয়েছেন, আপনারা করেন। এগুলো বলার সময় যারা বুঝেন আর কি, অনেকে আমরা ছোটবেলায় অনেক সময় শুধু গাথা আকারে বলতাম, কিছু বুঝতাম না ভালো করে। তারপরে
পুষ্প পূজার গাথা আছে, এগুলোর মধ্যে কিন্তু ভাবনা যুক্ত করা আছে। এই ফুল যেমন, এই ফুল হয়তো খুব সহসা টাইমের মধ্যে অনিত্য হতে আমরা দেখতেছি, সকালবেলা দিলাম এরকম, বিকালবেলা এরকম হয়ে গেছে, এটা আমরা প্রত্যক্ষ দেখি। ঠিক একইভাবে আমাদের দেহও এই ফুলের মতো উৎপত্তি হয়েছে, আবার এটা ক্রমান্বয়ে সন্ধ্যার সময় ইয়া হয়ে যাবে, মলিন হয়ে বিলয় হয়ে যাবে। পুতুল বাবু রূপ বিভাগ পড়েন। লোভ দেহাদির সুচৈতসিক রূপের গুণ হে, এই অর্থে রূপ অহেতুক, কিন্তু রূপালম্বন, শব্দালম্বন, গন্ধালম্বন, রসালম্বন এবং স্পষ্ট আলম্বন আকারে জড় লোভান হেতু উৎপত্তির আলম্বন প্রত্যয় বা আলম্বন উপনিশ্চয় প্রত্যয় হয়, জন্য রূপ স্বপ্রত্যয়। ইহাতে এই বোঝা গেল যে রূপের প্রভাবে যে তৃষ্ণা বা দেশ জন্মে, তাহার হেতু সেই ব্যক্তি বা সেই বস্তু নহে, তাহার হেতু নিজ চিত্তে, এবং ওই বস্তু বা ব্যক্তি তৃষ্ণা বা দেশ উৎপত্তির নিশ্চয় বা অকুশল চিত্তোৎপত্তির আলম্বন বলিয়া রূপ কামাশাবাদীর সহযোগী, এজন্য ইহা শাসব। রূপ প্রত্যয় সবাই উৎপন্ন হয় বলিয়া সংস্কৃত সমবায়ে কৃত পঞ্চ উপাদান স্কন্দ নামক বুকের অন্তর্গত বলিয়া রূপ লোকীয় লোকীয় এবং কামতৃষ্ণার রূপ শব্দ গন্ধ রস স্পষ্টের জন্য তৃষ্ণার বিশেষ বিচরণ ভূমি স্বরূপ বলিয়া কামাবচন রূপ চিত্তের আলম্বন আকারে ব্যবহৃত হয়, কোন প্রকার গ্রহণ করিতে পারে না, এই জন্য ইহা অনালম্বন। তদঙ্গ বহনাদি দ্বারা পঞ্চ নিবরণকে যে প্রকার পরিত্যাগ করা যায়, রূপকে পরিত্যাগ করা যায় না, এজন্য রূপ অপ্রত্যব্য। আ ধাতুর অর্থ পরিত্যাগ। অযোগ প্র আ যোগ ব অপ্রত্যব্য। দেহস্থ রূপ আধ্যাত্মিক, অবশিষ্ট গুলো বাহ্যিক। না নিয়ে আলোচনা কর। বলছে যে লোভ দেশাদির ছয় হেতুর চৈতসিক, রূপের গুণ নহে, এই অর্থে রূপ অহেতুক। এখানে রূপকে বলা হয়েছে কারণ হচ্ছে যে অর্থাৎ লোভ দেশাদি ছয় হেতু, আমরা তো ছয় হেতু সম্পর্কে আমাদের লোভ দেশ মোহ আর হচ্ছে অলোভ অদেশ অমোহ, এগুলোকে কিন্তু অহেতুক বলা হয়েছে কারণ এগুলা রূপের গুণ নয়। কারণ এখানে রূপকে কিন্তু জড়ই বলা হয়েছে, অর্থাৎ যখন রূপের সাথে যখন আমাদের এই যে মানে অনুভূতি গুলা যখন যুক্ত হয়, তখনই কিন্তু ওই জিনিসের উপর আমাদের এই যে আমরা এই লোভ দেশ মোহ বা অলোভ অদেশ অমোহটা আমাদের মধ্যে জন্মায়, এর আগে নয়। সেজন্য এটা বলেছে যে অহেতুক। মানতে ঠিক আছে। রূপ অহেতুক। অহেতুক বলতে এখানে মানে ওই ছয় হেতু যেটা আমরা
আছে। ওরকম অহেতুক বলতে অকারণে সৃষ্টি হয়েছে, দুইটা আছে এখানে কারণ। এখানে কারণ এটা হেতু কারণ আর কি এটা হচ্ছে লোপদেশ মোহ, অলপদেশ মোহ। এগুলোর সঙ্গে এই রূপের সরাসরি কোনো সম্পর্ক নাই। এগুলোতে রূপের মধ্যে কোনো রকমের হেতু নাই, সেজন্য রূপ অহেতুক। এত পর্যন্ত শেষ। রূপ অহেতুক, এটা মনে রাখলে হবে। কেন অহেতুক? লোপদেশ মোহ, অলপদেশ মোহ এগুলো নাই বলে অহেতুক। এরপরের লাইন। কিন্তু রূপ আলম্বন, শব্দ আলম্বন, গন্ধ আলম্বন এবং দ্রষ্টব্যালম্বন আকারে জড় লোভাদি হেতু উৎপত্তির আলম্বন প্রত্যয় বা আলম্বন উপনিশ্রয় প্রত্যয় হয়। এই জন্য রূপ স্বপ্রত্যয়। রূপকে স্বপ্রত্যয় কেন বলা হয়? কারণ রূপালম্বন, শব্দালম্বন, গন্ধালম্বন, রসালম্বন এবং স্পষ্টব্যালম্বন আকারে জড় লোভাদি হেতু উৎপত্তির আলম্বন প্রত্যয় বা আলম্বন উপনিশ্রয় হয়, এই জন্য এটাকে বলা হয় স্বপ্রত্যয়। অর্থাৎ এই রূপের দ্বারা আমাদের চিত্ত গঠিত হওয়ার জন্যে, চিত্ত উৎপত্তি হওয়ার জন্যে ও সাহায্য করে। কে? রূপে। আমরা প্রত্যয় পড়েছি না, 24 প্রকার প্রত্যয়, সাহায্যকারী বা প্রত্যয় পড়েছি না আমরা? এটাও প্রত্যয়। কিসের প্রত্যয় এগুলো? নামরূপ উৎপত্তির প্রত্যয়, নামোৎপত্তির প্রত্যয়। সুতরাং ওইভাবে সাহায্য করে বলেই এটাকে স্বপ্রত্যয়ও বলা হয়। কাকে? রূপকে। রূপ স্বপ্রত্যয়। বুঝছেন সবাই? বান্তে আশা করি। এখানে রূপ আর হচ্ছে যে অর্থাৎ রূপ আলম্বন, অর্থাৎ রূপ দুইটা হবে, হওয়ার পরে আমাদের যে অনুভূতিটা তৈরি হয় সেটা অনেক সময় সেটা মানে হেতুতে পরিণত হয়। কারণ রূপও কিন্তু জড় পদার্থ, আলম্বনও কিন্তু জড় পদার্থ। যদি আমরা সেপারেট ওই দুইটাকে যখন একত্র করবো, আমরা চোখের দ্বারা যদি কোনো কিছু রূপ দেখি, রূপটা দেখে তখন আমাদের যে একটা অনুভূতি, ওই পাওয়ার একটা যে অনুভূতি, ওইটা যখন হয় তখন সেখানে হেতুটা যুক্ত হয়ে যায়। কারণ সেটাও হচ্ছে যে এখানে কিন্তু প্রত্যয়, কারণ রূপের আলম্বন মানে রূপকে আলম্বন কেন বলা হয়? বান্তে রূপকে আলম্বন কেন বলা হয়? এই যে এখানে রূপ আলম্বন লেখা আছে না, আমরা তো রূপ পড়তেছি যে শুধু, তাহলে এর সঙ্গে আলম্বন কেন যোগ করলো? কথাটা রূপ আলম্বন কেন যুক্ত হলো? চোখের রূপ আলম্বন, এটা আলম্বন না বান্তে? জগতে এমন কিছু নাই যে আলম্বন নেই। আলম্বন কেন বলা হলো? কারণ ভান্তে এটাকে অবলম্বন করে চিত্ত উৎপন্ন হয়, সেজন্য এটাকে অবলম্বন করে চিত্ত উৎপত্তি হয় বলেই এই আলম্বন বলা হয়। অবলম্বন মনে রাখলে আমাদের বুঝতে সোজা। এনে বুঝা গেছে না? বান্তে হ্যাঁ বুঝছি। তাইলে রূপ আলম্বন, ঠিক একইভাবে শব্দ, গন্ধ, রস, স্পষ্টব্য আলম্বন। হ্যাঁ, কি বলতে চাইছিল বলোনি? না বান্তে ঠিক আছে। তাহলে এই
আলম্বন আকারে জড়, লোবাদি আলম্বন আকারে জড়, লোবাদি হেতু উৎপত্তির আলম্বন প্রত্যয়, অথবা আলম্বন উপনিশ্রয় মনে আছে? বান্তে বলো। উপনিশ্রয় হচ্ছে যে অর্থাৎ একটার উপর নির্ভর করে যখন আরেকটা উৎপন্ন হয়, একটাকে উপনিশ্রয় করে আরেকটা হয়, এটা হচ্ছে মানে এটা সরাসরি না, এটাকে কেন্দ্র করে ওটা হয়। আমরা এরকম বিভিন্ন উদাহরণ আগে পড়েছিলাম না, এরকম আলম্বন উপনিশ্রয় প্রত্যয় হয় কি এই রূপগুলো, সেজন্য বলা হয় এটাকে স্বপ্রত্যয় ও চিত্ত উৎপত্তি হতে সাহায্য করে, এজন্য স্বপ্রত্যয়। এরপরে ইহাতে ইহাতে বোঝা গেল যে রূপের প্রভাবে যে তৃষ্ণা বা দেশ জন্মে, তাহার হেতু সে ব্যক্তি বা সে বস্তু নহে, তাহার হেতু নিজ চিত্তে, এবং ওই বস্তু বা ব্যক্তি তৃষ্ণা বা দেশ উৎপত্তির উপনিশ্রয় বা উপলক্ষ মাত্র। এগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো বুঝলে মানে বিপাসনা করতে এত বেশি সোজা বলার মতো না। ঠিক আছে, দীপেন বাবু এই জায়গাটা একটু করে আমাদের সবার জন্য বলেন, তারপরে এনে দ্বিতীয়বার আবার ইয়ে করবো, রিপিট করবো। এটার বিষয়ে একটা মানে উদাহরণ যদি বলি, সেটা হচ্ছে গিয়ে এই যে বিভিন্ন পুলিশ যারা রয়েছে বা সরকারি কর্মকর্তা যারা রয়েছে, তারা বলেছে কি আপনারা ঘুষ কেন খান, তো তখন তারা বলে যে আমাদেরকে ঘুষ দেয় বলে আমরা খাচ্ছি। কিন্তু এই ক্ষেত্রে বিষয়টা অনেকটা এরকম, এই ক্ষেত্রে রূপ, ঘুষটা হচ্ছে কি রূপ। এখন তার মধ্যে যে লোভচিত্ত যেটা আছে, সেটা কারণে যে সে ঘুষটা নিচ্ছে সেটা সে স্বীকার করে না, সেটা সে ওই ঘুষের উপর চাপাইতে যে আমাকে দেওয়া হচ্ছে বলে তাই আমি খাচ্ছি এটা। তো অনেকটা এই উদাহরণটার সাথে মিলে যাচ্ছে কি লাইনটা। এনে বলো আবার। বান্তে এখানে অর্থাৎ বলতে চাচ্ছে যে অর্থাৎ রূপ মানে অর্থাৎ রূপের প্রভাবে কিন্তু আমাদের এই যে তৃষ্ণা বা দেশ জন্মে, অর্থাৎ আমরা যে আমি কোনো ব্যক্তি বা নিজের ইয়ার মধ্যে বলি, অর্থাৎ কোনো একটা মানুষকে দেখলে হয়তো বা ওনার প্রতি আমাদের যে একটা বা এই মানে কোনো জিনিসের প্রতি একটা লোভ বা ওইটার প্রতি একটা খারাপ লাগা বা মন্দ লাগা যে এটা তৈরি হয়, সেটার জন্য কিন্তু অর্থাৎ ওই বস্তুটি কিন্তু দায়ী নয়, মানে যেটার প্রতি আমার যে লোভ উৎপন্ন হচ্ছে বা দেশ উৎপন্ন হচ্ছে বা ওইটার প্রতি যে ক্রোধ উৎপন্ন হচ্ছে, ওইটার জন্য কিন্তু ওই বস্তু দায়ী নয়। দায়ীটা হচ্ছে যে সেটা হচ্ছে আমি আমার নিজের মধ্যেই, কারণ আমার সেটা আমার মনের মধ্যেই থাকে, এবং সেটা আমি জাস্ট শুধু ওই মানুষটিকে দেখেছি বা ওই ব্যক্তি ওই বস্তুটাকে দেখেই কিন্তু আমার সে অনুভূতিটা মানে জাগ্রত হয়েছে, ওইটার প্রতি যে লোভ বা ঘৃণা ওইটাই কিন্তু উৎপন্ন হয়েছে, সেটা হচ্ছে আমার নিজের মধ্যেই থাকে, জাস্ট শুধু ওইটা দেখা মাত্রই আমার উৎপন্নটা হয়। অমিতা বড়ুয়া বলবেন? বান্তে আমিও সেটা মানে যেটা আমাদের মনে করেন আমার কোনো কিছু আমি দেখা মাত্র আমার একটা লোভ উৎপন্ন হলো, লোভ থেকে তো তৃষ্ণা থেকে তো লোভ উৎপন্ন হয়, এরপরে হয়তো দেশ হিংসা যেরকম হয় হতে পারে, কিন্তু এটা আমার নিশ্চিতের উপরে নির্ভর করবে। এটা এটা আমার খুব ভালো করে বুঝাইতে ইচ্ছা করতেছে, কিন্তু ওরকম বোঝানোর মতো অবস্থা বা ওরকম জ্ঞান আমার নাই। এমনি আমার মনে হচ্ছে যে আমি বুঝছি।
অনেকটা, কিন্তু বুঝাইতে পারবো বলে এরকম বুঝতেছি না। আপনারাও বুঝছেন মোটামুটি। আপনাদেরও আমার মতো দশা হয়েছে, ভালো করে ইয়ে করতে পারতেছেন না আর কি। আমরা একটু চেষ্টা করি, হ্যাঁ, এটা ইয়ে করে শেষ করে দেবো ক্লাস। ইহাতে এই বোঝা গেল যে মানে আগের এই প্রক্রিয়াগুলোর কারণে আমরা এটা বুঝলাম যে রূপের প্রভাবে যে তৃষ্ণা, লোভ অথবা দ্বেষ যে জন্ম হয়, হয়তো কিসের প্রভাবে? রূপের প্রভাবে লোভ অথবা হিংসা আমাদের জন্ম হয়, উৎপন্ন হয়, হয়তো। এনি बनते हैं। আচ্ছা, তাহার হেতু সেই ব্যক্তি বা তুমি ওই বস্তুকে ওই লোভের জন্য দায়ী তুমি বলতে পারো? ওই রূপকে কি তুমি ওই লোভের জন্য, ওই লোভ উৎপত্তির জন্য ওই বস্তুটাই দায়ী, তুমি কি এটা বলতে পারো? না, बनते বস্তুটা দায়ী না। বা ওই রূপটা দায়ী নয়, এটা একদম নিঃসন্দেহে আমরা বলতে পারি। উদাহরণ দাও, কেন দায়ী নয়? কারণ সেম বিষয়, এটা সকলের কাছে তো হচ্ছে না। বুড়ো মানুষের লোভের জিনিস বুড়ো মানুষের হচ্ছে না। এটা আমাদের যার যার চেতনাকে নির্ভর করে এটা হচ্ছে। প্রত্যেক কিছু আমরা লোভ করি না। যেমনটা আমাদের লোভের একটা নির্দিষ্ট মাপকাঠি আছে, যদিও বা এটা ক্রমান্বয়ে বাড়তে 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 সেটা পৌঁছে যায় সেখানে। আচ্ছা, যাই হোক, তো আমাদের প্রত্যেকের এরকম চিত্তের কে কিরকম লোভ করবে, কোন বিষয়কে কেন্দ্র করে ইয়ে হবে, এটারও একটা নির্দিষ্টতা আছে। তো সেই হেতুতে সহ আরো বিবিধ কিছু চিন্তা ভাবনা করলে এভাবে বোঝা যায় যে রূপ এই লোভ উৎপত্তির জন্য দায়ী নয়, এটার উপরে নির্ভর করে না লোভ উৎপত্তি হওয়াটা। আচ্ছা, আরো গুরুত্বপূর্ণ বলা হয়েছে এখানে, ব্যক্তি, এখানে ব্যক্তিকেও দায়ী করা হচ্ছে না। মানে যে লোভ করবে, ব্যক্তি মানে কি এনে যে লোভ করবে, ব্যক্তি বা বস্তু, হ্যাঁ, এখানে ব্যক্তিকেও দায়ী করা হচ্ছে না। আমি এই জিনিসটা এই জন্যই ইয়া করতেছি যে বারবার গুরুত্ব দিচ্ছি যে আমাদের একে অপরের প্রতি কেউ একটা খারাপ কাজ করলে ওকে আমরা যেভাবে বিষিয়ে তুলি, এই বিষিয়ে তোলাটা বন্ধ হয়ে যাবে, বুঝছেন? তা আবার এটাকে উল্টাভাবে নেবেন না, বলে তাকে বানতে আমরা যদি সবাই যদি এরকম ইয়া না করি, কটাক্ষ না করি, ঘৃণা না করি, ও তো বারন্ত হয়ে যাবে। হ্যাঁ, বারন্ত হয় না যখন এটা সকলে আমরা যখন বুঝি, জানি, হ্যাঁ, এটাও একটা আছে। আর বিবেচ্যবাদ আবার ভুলে গেলে সেটাও যে বাদ দিতে হবে সেটা না, বিবেচ্যবাদ তো সর্বসময়ের জন্য থাকবে। যাই হোক, আমরা এই লোভ বা দ্বেষ উৎপত্তির জন্য ব্যক্তিকেও দায়ী করতে পারি না এবং বস্তুকেও দায়ী করতে পারি না। তাইলে তাহার হেতু নিজ চিত্তে, এখানে চিত্তকেও আপনি দায়ী করতে, এখানে চিত্ত লেখা হয়েছে, বুঝছেন? আমি ঠিক এই জায়গাটার জন্য আমি থমকে দাঁড়িয়েছি। আমাদের চিত্তকেও এখানে দায়ী করা যাবে না। চিত্ত নানা বিষয়ের সমষ্টি মাত্র। চিত্ত এই রূপ এবং ব্যক্তি এবং আরো ওই পরিবেশের আমার ওই বিষয়ের প্রতি নানা কিছু সংযোজিত হতে 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 ওই বিষয়ের প্রতি আমার লোভ বা দ্বেষ উৎপন্ন হওয়ার কাণ্ড ঘটেছে। অনেকগুলো বিষয়ের সমন্বিত হয়ে আমি এটা লোভ বা দ্বেষ পর্যন্ত আমি পৌঁছে গেছি, যে আমার চিত্ত ওই পর্যন্ত পৌঁছে গেছে সরাসরি ওই আমার নিজের প্রয়োজনকে দায়ী করতে হয়, এটা নিজের প্রয়োজন বলে তো এটার প্রতি লোভ জাগে। প্রয়োজনকে দায়ী করা যায় না, নিজের প্রয়োজন, এই প্রয়োজনকেও এককভাবে আপনি দায়ী করতে পারবেন না। প্রয়োজনটাও কেন কিভাবে হয়েছে দেখেন, এটা প্রয়োজন আমার কাছে আগে একসময় ছিল না, একসময় এটার প্রয়োজন ছিল না, এটা কার্য কারণে এটার পরে এটার পরে এটা হইতে হইতে এখন এটাকে আমি মনে করতেছি প্রয়োজন, বুঝছেন?
তাহলে প্রয়োজনটাও কার্যকারণে সিদ্ধ। অনেকগুলো বিষয়ের সমন্বয়ে ওই প্রয়োজনটা উৎপন্ন হয়েছে আমার এখন। আগে একসময় এই প্রয়োজনটাও আমার ছিল না। এটাকে বুঝলে, জানলে কার্যকারণ প্রবাহ, ওটার কারণে ওটা, ওটার কারণে ওটা, ওটার কারণে ওটা, ওটার কারণে ওটা করতে করতে এটা হয়েছে, এই পর্যন্ত পৌঁছে গেছে। তা যখন এভাবে দেখা হয় বিষয়টা, তখন ওই ব্যক্তিকে আর আমার ওর প্রতি ও লোভী এরকম বলে ওর প্রতি মন ক্রুদ্ধ করার বা মন হিংসাক্ত করার কোন ব্যাপারটা, ও হিংসুটে বলে ব্যাপারটা আসবে না। হ্যাঁ, ওই বিষয়টা বুঝে গেলে এগুলো কার্যকারণে অনেকগুলো বিষয়ের প্রত্যয়ে এই অবস্থা পর্যন্ত প্রাপ্ত হয়েছে। একটা লোভচিত্ত উৎপন্ন হওয়ার জন্য কতগুলো বিষয়ের দায়বদ্ধতা রয়েছে, আমরা এটা বুঝি না এখন। সমস্ত বিষয়ে এখানে এই লোভচিত্ত উৎপন্ন হওয়ার জন্য দায়ী। আবার এককভাবে জিজ্ঞেস করলে কাউকে, ও বলবে যে না, আমি কোনোদিনও কোনোভাবেই লোভ উৎপন্ন করতে আমি পারি না, দ্বেষ উৎপন্ন করতে। প্রত্যেকে অস্বীকার করবে, যা যা চৈতসিক, যা যা রূপ এখানে কাজ করেছে, প্রত্যেকে যা যা অবস্থান থেকে অস্বীকার করবে। কিন্তু পরিশেষে কিন্তু হয়েছে। তো হয়েছে যে এটার জন্য কে দায়ী, এখানে দায়ী লিখেছে আমাদের চিত্তকে লেখা হয়েছে আর কি, বুঝছেন? যদিও বা চিত্তকে লেখা হয়েছে, কিন্তু আপনারা আবার বোঝার সময় কিন্তু ওই রকম চিত্তকে দায়ী করলেও একদম সূক্ষ্ম থেকে সূক্ষ্ম পর্যায়ে চিত্তকে দায়ী করাও যাবে না। এই চিত্ত ওই এদের মতো, এই যে দেশ বলতেছি ওটাও একটা দেশচিত্ত, ওই যে লোভ এটাও একটা লোভচিত্ত। তাহলে ওইভাবে চিন্তা করলে এখানে কাউকে দায়ী করা আর যায় না। আচ্ছা, এখানে আরো আপনারা প্রশ্ন আদি করলে আরো উত্তর বের হবে, না হলে এদের মধ্যে আমরা এর পরবর্তী অবস্থাতে যাব। হ্যাঁ, দেখি। তাহার হেতু সেই ব্যক্তি বা বস্তু নহে, তাহার হেতু নিজ চিত্তে, এটাকে আমরা এতক্ষণ আলোচনা করছি। এবং ওই বস্তু বা ব্যক্তি তৃষ্ণা বা দেশ উৎপত্তির উপনিশ্রয় বা উপলক্ষ মাত্র। আমরা এখানে ব্যক্তি আলোচনা করেছি এবং এবং রূপ আলোচনা করেছি বা বস্তু আলোচনা করেছি, ব্যক্তিও আলোচনা করেছি। এগুলো হচ্ছে যে উপনিশ্রয়, মানে আপনি ওই লোভ উৎপত্তি করার জন্যে বা হিংসা উৎপত্তি করার জন্য উপনিশ্রয়, সরাসরি না, পরোক্ষভাবে ও সাহায্য করেছে। মানে আপনার এই দেহ, আপনি ওই ব্যক্তি না হইলে, ওই ব্যক্তি না থাকলে এ লোভ বা হিংসা করতে পারত না, এবং ওই বস্তুটা না হইলে এই লোভ পর্যন্ত আসার উপায় ছিল না বা হিংসা পর্যন্ত আসার উপায় ছিল না। তাহলে এগুলো উপনিশ্রয় আকারে সাহায্য করেছে, সাহায্যকারী। এ সরাসরি চোর না, চুরি করতে সাহায্য করেছে। এ সরাসরি হিংসুটে না, হিংসা করতে সাহায্য করেছে। ও সরাসরি লোভী না, লোভ করতে সাহায্য করেছে। বুঝছেন? সাহায্য করেছে, এদের বিচার আছে না নাই? নাই বান্ধে। কিসের নাই? আছে। সাহায্য করেছে, এদের বিচার করে না? ধরা পড়ে না বান্ধে। তো ধরা পড়বে না কেন? বিবেচনা করলে ধরা পড়বে না? তখন ধরা পড়বে আর কি বান্ধে। তো তখন ধরা পড়লে তুমি বিচার করবে না এদের? বিচার করিয়ে ওদেরকে চিরতরের জন্য নিঃশেষ করবে না? তোরা বাঁচি থাকানোর কোনো অধিকার নাই। তোরা থাকি না লোভ ইয়ন উৎপন্ন করি বলে সাহায্য করস দে, তোর করে আজ চাইলই। হ্যাঁ, এটা যখন বোঝা হবে তখন আমরা এদের কাউকে রাখবো না আর কি, আর উপনিশ্রয়ে থাকানোর দরকার নেই। হ্যাঁ, ওরা এমনি বলবে না না আর কিছু না করি, আর তো এখানে সাহায্য করছি দিয়ে না, সাহায্য আর গরম পড়ছে না। বান্ধে তাহলে এখানে কেন শুধু তাহার নিশ্চিত্তে, মানে হেতুর উৎপত্তিটা কেন শুধু নিজের চিত্তকেই বলেছে? এটাই আমি বলতেছি আর কি। বই পড়লেও তার আমরা মানে এটা বইটা জ্ঞান দিয়ে পড়তে হবে। বই পড়ার সময়ও হ্যাঁ, জ্ঞান দিয়ে বই পড়তে হবে। প্রত্যেক লিখছে, এখানে লেখার সাথে অনেক কিছু লেখা এরকম থাকবে, কিন্তু আমরা বোঝার সময় এটা বুঝে পড়তে হবে। এখন আপনাদের আশা করি এদূর পর্যন্ত ক্লিয়ার হয়েছে সবার? অত্যন্ত গুরুত্বপূর্ণ বান্ধে হ্যাঁ। কিন্তু, হ্যাঁ, অতীব গুরুত্বপূর্ণ এই জায়গাটা। আমরা মনে হয় পুরো আজকে শেষ না করলে ভালো হয়, কালকে এটা আর একটু আলোচনা করলে আরো বুঝবেন ভালো করে, না? বান্ধে হ্যাঁ। এরকম জায়গা যত যত জায়গাতে আসবে,
এগুলো একটু খুব গভীরভাবে আলোচনা করতে মানে হয়। এখানে মানে নিজের চিত্তটা কি বলতে এখানে আমি যদি বলতে চাই অনুভূতি, যে অর্থাৎ হ্যাঁ ওইখানে কিন্তু আমার উপনিশ্রয় হিসেবে আমার মানে রূপটা ছিল, ওই বস্তুটা ছিল। থাকার পরে সেটা কিন্তু আমার মানে আমি যদি তৃষ্ণাটা যদি ওই বস্তুর প্রতি উৎপন্ন না করি, বা আমার অনুভূতির মধ্যে সেটা যদি আমি যদি না নিই, যে এই জিনিসটা পাওয়ার আমার কোনো ধরনের তৃষ্ণা উৎপন্ন করতে না পারি, তাহলে তো বানতে সেটার প্রতি আমার কোনো লোভ জন্মাবে না। জন্মাবে মানে না। লোভ হয় নাই বিধায় আমার তৃষ্ণাটাও হয় নাই। হুম। তার জন্যই কি বলেছি এখানে শুধুমাত্র হেতুর জন্য, অর্থাৎ নিশ্চিতই দায়ী। কারণ এটা আমার একটা ভিতরের অনুভূতি না, ওই অনুভূতি থেকে তো এটা আমার পাওয়ার ইচ্ছাটা জাগা, এক আকাঙ্ক্ষাটা জাগে। দৃষ্টিকোণ থেকে এটা ঠিক যে আমার চিত্ত যখন আমি জ্ঞানে সমৃদ্ধ করে ফেলবো, জ্ঞান উন্নত করে ফেলবো, তখন ওই বিষয়ের প্রতি আমার লোভ বা তৃষ্ণা আমার জন্মে না, শুধু আমার অলোভ জন্মে এবং অদেশ জন্মে। কিসের কারণে? আমি যখন ওই আমার চিত্তকে যখন উন্নত করব, তাহলে এখানে চিত্তকে দায়ী করা হচ্ছে কেন? অনুন্নত চিত্তকে, অশিক্ষিত চিত্তকে এখানে দায়ী করা হচ্ছে। কিসের দায়ী? লোভ এবং দেশের জন্য দায়ী করতেছে কাকে? চিত্তকে। কোন চিত্ত? অশিক্ষিত চিত্ত, মূর্খ চিত্ত বা অজ্ঞাত চিত্ত আর কি। যে চিত্তে চতুরার্য সত্য জানে না, বুঝে না, ওই চিত্ত এই লোভ এবং দেশ উৎপন্ন করে। আমরা কালকে আরো এটা সুন্দর করে আলোচনা করব, ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাকো। সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম অর্থ সংগ্রহ আলোচনা করেছি। এতে আমাদের অপরিমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তি দিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপমিত্রে সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু।